লেটস গেট স্টার্ট গাইস। আজকে আলোচনা করছি দ্য হেয়ারি অ্যাপ। ইউজিন ওনেল লিখেছেন। এটা একটা নাটক। এটা কোন জেনরার মধ্যে পড়ে? এটা আর্লি এক্সপ্রেশনিজমের মধ্যে পড়ে, ঠিক আছে। টাইম অ্যান্ড প্লেস রিটেন ধরে নিতে পারো 1920 সেটিং থেকে লেখা হচ্ছে। ইউনাইটেড স্টেটস রাষ্ট্র হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকার দৃষ্টিকোণ থেকে বা আমেরিকার প্রেক্ষাপটে লেখা হচ্ছে। ডেট অফ পাবলিকেশন যদি যাও 1922-এ প্রকাশিত। যদি বলি সেটিং 1920 সেটিংয়ে হচ্ছে। লেখকের সম্পূর্ণ নামটা একটা প্রশ্ন যেটা অনেক সময় জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে। আমরা সাধারণত বলি ইউজিন ওনিল, আমরা সাধারণত বলি ইউজিন ওনিল, বলি না ইউজিন ওনিল আমরা সাধারণত বলি, কিন্তু আসল নাম সেটা নয়। আসল নাম হচ্ছে ইউজিন গ্ল্যাডস্টোন ওনিল, ঠিক আছে। গ্ল্যাডস্টোন কথাটা মাঝখানে ঢুকবে, নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। ইনি হলেন লেখক। এখানে প্রধান চরিত্র পাবো একজন, নাম হচ্ছে ইয়াঙ্ক। কি নাম? ইয়াঙ্ক। ইয়াঙ্ক হচ্ছে প্রধান চরিত্র। এবারে যদি মেন কনফ্লিক্ট বা মেজর কনফ্লিক্টের কথা বলি, মানে প্রধান দ্বন্দ্ব, একটা নাটকের মধ্যে দ্বন্দ্ব থাকতে হবে, দ্বন্দ্ব ছাড়া নাটক হয় না। তো এখানে যদি দ্বন্দ্বের কথা বলি, এখানে একদিকে দাঁড়িয়ে আছে ইয়াঙ্ক, যে হচ্ছে তুই বলতে পারিস লেবার্স দ্য লিডার, ঠিক আছে। যে শ্রমিকরা রয়েছে তাদের নেতা। ইয়াঙ্ক শক্তিশালী, প্রচন্ড, কালো মানুষ, ঠিক আছে, এবং প্রচন্ড গায়ের জোর, একটা গরিলার মতো বলতে পারিস বা এপের মতো বলতে পারিস। মডার্ন এপ একে বলা হয়। ইয়াঙ্ক হলো মডার্ন এপ, ঠিক আছে। অন্যদিকে দাঁড়িয়ে আছে এর বিরোধী যে সে হলো একটা সুন্দরী মেয়ে, ধনী পরিবারের মেয়ে। তুই ধরে নিতে পারিস মুকেশ আম্বানির মেয়ে, পরীক্ষা লিখে দিস না আরো, ঠিক আছে। অলরাইট। তো একটা খুবই সুন্দরী মেয়ে, দারুণ দেখতে, ঠিক আছে, এবং সমাজের উঁচু শ্রেণীতে বাস করে। এবং এর একটা আগ্রহ হয়েছে, শখ হয়েছে বলতে গেলে। শখ কি? শখ তো স্বল্প সময়ের জন্য থাকে না। কি শখ হয়েছে? যে সমাজের নিচের শ্রেণীর মানুষজন, লেবার ক্লাস বা গরিব মানুষ কেমন থাকে ওদের সম্বন্ধে একটু জানবো, এই শখটা হয়েছে। তো সেই জন্য সে আজ সমাজের নিচের স্তরে নেমে আসছে। জাহাজটা হলো সমাজ, তুই ধরে নে। জাহাজের উপর স্তরে থাকে ধনী মানুষ, নিচের স্তরে থাকে মাঝারি ধাঁচে যারা মিডল ক্লাস বলতে পারিস, আর একদম নিচে তারা থাকে লেবার ক্লাস। কারা থাকে? লেবার ক্লাস। এই লেবার ক্লাসটা জাহাজটাকে চালায়, মানে সমাজকে চালায়, ঠিক আছে। ওরা কাজ করে, রবীন্দ্রনাথ ঠাকুর, মনে আছে? সমাজ চালিত হয় লেবার ক্লাসের দ্বারা, কিন্তু ওর অর্ডারটা আসে উপর ক্লাস থেকে, যে কোন দিকে চালাতে হবে, কখন চালাতে হবে, কিভাবে চালাতে হবে, উপর শ্রেণী থেকে। তো জাহাজটাকে তুই যদি একটা সমাজ ধরিস, নিচের শ্রেণীতে থাকছে ইয়াঙ্ক এবং তার লোকজন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবার উপর শ্রেণীর একটা মেয়ে নিচে নেমে আসছে, কিসের জন্য? সমাজটা দেখবে বলে। এবার যখন দেখছে, তখন কি হচ্ছে? ফার্স্ট টাইম ইয়াঙ্ক এবং মিলড্রেডের মধ্যে সাক্ষাৎকার হচ্ছে। আলো কম ছিল, কয়লা গুড়িয়ে উঠছে, কয়লার কাজ চলছে। যখন মিলড্রেড দরজা খুলে ভেতরে ঢুকছে সেই নিচের শ্রেণীতে, যেন সে একটা দেবদূত নেমে আসছে উপর থেকে। ইয়াঙ্ক তাকে দেখা মাত্র, ইয়াঙ্ক যখন তাকে প্রথমবার দেখছে, ইয়াঙ্ক প্রথমে লক্ষ্যই করেনি, কিন্তু ইয়াঙ্কের সামনে সে একদম এসে পৌঁছাচ্ছে। সে যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং মিলড্রেডের সামনে আসছে, ওই অন্ধকার ঘরের মধ্যে ওই লম্বা চৌড়া লোক, একটা গরিলার মতো দেখতে, তখন মিলড্রেড তাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে এবং তাকে একটা ইনসাল্টিং কথা বলে দিচ্ছে, ইউ ফিল দি এপ, তুমি নোংরা গরিলা, এই ধরনের কথা বলে দিচ্ছে, ঠিক আছে। এইটা বলে সে মূর্ছা যাচ্ছে। কে মূর্ছা যাচ্ছে? মিলড্রেড। মিলড্রেড মূর্ছা যাচ্ছে। মিলড্রেডকে তো সেকেন্ড অফিসার নিয়ে চলে যাচ্ছে উপরে, কিন্তু ইয়াঙ্ক ওটা মনে মনে নিয়ে নিচ্ছে যে আমাকে ইনসাল্ট করে দিল আমার বন্ধুদের সামনে। তুই রানাকে আলাদা সাইডে ডেকে ইনসাল্ট করে দে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, বুঝতে পারলি? অপূর্ব। কিন্তু সবার মাঝে তুই ডেকে ইনসাল্ট করে দে, দুটোর মধ্যে ইন্টেনশনটি আলাদা হয়ে যাবে। হ্যাঁ না? ঠিক, ওকে ফাইন। সো এর অমনি হয়ে যাচ্ছে। কার অমনি হয়ে যাচ্ছে? রান্না নয় রে, ইয়াঙ্কের, ঠিক আছে। কার হয়ে যাচ্ছে? ইয়াঙ্কের অমনি হয়ে যাচ্ছে। এবং ইয়াঙ্ক বলছে আমি বদলা নেব। তারপরে বিভিন্ন এপিসোড আমরা দেখতে পাই ও বদলা নেওয়ার জন্য বার হয়ে যাচ্ছে, জেলে পৌঁছে যাচ্ছে, শুধু শুধু লোকের উপর তার ঘৃণা চলে আসছে, ক্লাস হেট্রেড দেখতে পাচ্ছি। ও পুরো ধনী ক্লাসটাকেই, ধনী সমাজটাকেও ঘৃণা করতে শুরু করে দিচ্ছে এবং সে উৎপাত করতে শুরু করেছে সমাজে। শেষ পর্যন্ত তাকে জেলে পাঠানো হচ্ছে। সে যে জেলটাতে পৌঁছাচ্ছে সেখানে জানতে পারছে এই জেলের যে লোহাগুলো, সেইগুলো ওই ধনী মিলড্রেডের ঘর থেকে আসছে। বুঝতে পারলি? তার বাবার বিশাল ফ্যাক্টরি আছে। সে এই সমস্ত কথা শুনে সে জেলের লোহাগুলোকে মাখিয়ে দিচ্ছে, পুলিশের এসে তাকে পিটছে। তারপর সে আবার মুক্ত হচ্ছে, শুনছে নাকি আমি একটা সংস্থায় গিয়ে যোগদান করবে যারা ধনী শ্রেণীর বিরুদ্ধে লড়াই করে, এবং শ্রমিকদের একটা সংস্থা আছে
সেখানে সে জুড়তে যাচ্ছে, কিন্তু তাকে আবার নিচ্ছে না, বুঝতে পারলি কিনা? তখন সে শেষ পর্যন্ত একটা চিড়িয়াখানায় চলে আসছে। চিড়িয়াখানায় সে মনমরা হয়ে বসে আছে, তার সব কিছুর উপর রাগ হচ্ছে যে সোসাইটি, আমি এত পাওয়ারফুল, এত শক্তিশালী, কিন্তু সমাজ আমাকে যেন স্বাধীনভাবে থাকতে দিচ্ছে না। ঠিক তখন সে সামনে একটা শিম্পাঞ্জিকে দেখতে পাচ্ছে, একটা গরিলাকে দেখতে পাচ্ছে, একটা এপকে দেখতে পাচ্ছে যে খাঁচার ভেতর বন্দী হয়ে আছে। সেই গরিলাটার সাথে কথা বলতে যাচ্ছে, হ্যান্ডশেক করতে যাচ্ছে। তুইও গরিলা, আমিও গরিলা, তুই হচ্ছে প্রাচীন যুগের গরিলা, আমি বর্তমান যুগের গরিলা, আমরা ভাই ভাই, ঠিক আছে? গরিলা ওকে ধরছে, ভালো করে কাছাড় মারছে, বলছে আমার সামনে ফিলোসফি দিতে আসিস না, এবং কাছাড় মেরে তাকে মেরে ফেলছে। সো দিস ইজ দ্য স্টোরি বেসিক্যালি, দ্য হিয়ারিং। বলো বুঝতে পারলে কিনা? এক কথায় সামারিটা বললো। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? নাও আমাদের একটা বিষয় জানতে হবে, এক্সপ্রেশনিজম কি। এক্সপ্রেশনিজমটা এর সাথে জড়িত আছে, শুনবে একটু। এক্সপ্রেশনিজম ইজ এ মডার্নিস্ট মুভমেন্ট। এক্সপ্রেশনিজম হলো একটা মডার্নিস্ট মুভমেন্ট। মুভমেন্ট মানে আন্দোলন, মডার্নিস্ট মানে আধুনিক, ঠিক আছে? এক্সপ্রেশনিজম ব্যাপারটা বুঝতে হবে, এই নাটকে এক্সপ্রেশনিজম আছে। তো এক্সপ্রেশনিজম ইজ এ মডার্নিস্ট মুভমেন্ট। এটা একটা মডার্নিস্ট মুভমেন্ট, এটা একটা মডার্নিস্ট মুভমেন্ট, আধুনিক, এটা একটা আন্দোলন। ইনিশিয়ালি ইন পোয়েট্রি অ্যান্ড ইন পেন্টিং, সাধারণত কবিতার মাধ্যমে এবং ছবি আঁকাআঁকির মাধ্যমে এক্সপ্রেশনিজম বেরিয়েছিল। এক্সপ্রেশনিজম আসলে এসেছিল ছবি আঁকার হাত ধরে এবং কবিতার হাত ধরে এসেছিল। ইট ওয়াজ অরিজিনেটেড ইন জার্মানি, জার্মানিতে এটার সৃষ্টি। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর শুরুতেই 20th সেঞ্চুরি যখন শুরু হচ্ছে, তখন থেকে আমরা এক্সপ্রেশনিজম দেখতে পাই। Expressionist artists have sought to express the meaning of emotional experience rather than physical reality. Expressionism-এ তুই ফিজিক্যাল রিয়েলিটিতে বেশি যাস না, ও কি বলতে চাইছে, মেসেজটা ইমোশনালি কি বোঝাতে চাইছে, এইটা তুই ধর। তার কারণে এমন একটা গল্প, এমন একটা চরিত্র তোর সামনে রাখা হবে যেটা তোর মনে হবে অড ক্যারেক্টার, যেটা তোর মনে হবে কি অড ক্যারেক্টার। তো ফিজিক্যালি চরিত্রটা যেটা হবে সেটা একটা অড ক্যারেক্টার হবে মূলত, কিন্তু যে মূল কথাটা বলতে চাইছে সেটা তুই ভালো করে বুঝে যাবি এক্সপ্রেশনিজমে। বলো বুঝতে পারলি কিনা? It presents the world solely from a subjective perspective, distorting it rather for emotional effect in order to evoke mood or idea. বলতে গেলে এখানে এমন একটা চরিত্র রাখা হবে এবং এমন একটা সোসাইটিকে দেখানো হবে যেখানে কিছুটা ডিস্টর্টেড থাকবে, চরিত্রটা কিছুটা ডিস্টর্টেড, মানে স্বাভাবিক হয় না অমনি কোনো চরিত্র, একটু যেন অদ্ভুতই থাকবে লোকটা, কিন্তু তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে লেখক কি বলতে চাইছেন সেটা তুই পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে, কোনো একটা আইডিয়া তোর মাথায় হিট করবে। সো দিস ইজ এক্সপ্রেশনিজম। তো এই নাটকের মধ্যে আমরা এক্সপ্রেশনিজম দেখতে পাবো। হ্যাঁ, তোর কিছু প্রশ্ন আছে মনে হচ্ছে, তুই ভাবছিস, ইউ হ্যাভ কোয়েশ্চেন রাইট? কাম অন, বল 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 বল, ইয়াঙ্কের মতো মনে রেখে দিস না, বল বল বল। ওকে, আচ্ছা পরের অংশে আসছি, একটু সামারিটা দেখা যাক। দেখো এখানে আমরা কি দেখতে পাবো, দেখো দ্য ফায়ারম্যান, ওই যে জাহাজ, জাহাজের নিচে স্তরটা লেবার্সরা থাকে, যারা বেলচা করে কয়লা তোলে এবং আগুনের যে কুণ্ড আছে ওখানে ফায়ার প্লেসে আগুন দেয়, তবে গিয়ে জাহাজ চলে। বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ক্লিয়ার? ওদিকে বলা ফায়ারম্যান, ওদিকে কি বলা হচ্ছে? ফায়ারম্যান। দ্য ফায়ারম্যান ওয়ার্কার্স হু সভেল মানে বেলচা, যারা বেলচা দিয়ে কয়লা তুলছে ইন্টু দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনে দিচ্ছে যাতে ইঞ্জিনটা চালিত হয়, অফ এ ট্রান্স আটলান্টিক ওশিয়ান, এবং জাহাজ ট্রান্স আটলান্টিক ওশিয়ানে, মানে ওই যে আটলান্টিক ওশিয়ান মহাসাগর শুনেছিস, আটলান্টিক মহাসাগর, সেই সাগরের মধ্যে দিয়ে পার হচ্ছে, নাম হচ্ছে ট্রান্স আটলান্টিক ওশিয়ান লাইনার। এই জাহাজে এরা কাজ করছে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? যেটা প্রশান্ত মহাসাগর লাইনে চলাফেরা করে জাহাজটা, এটুকু বোঝা গেছে সবার কাছে? একদল কর্মরত মানুষ যারা প্রশান্ত মহাসাগরীয় কোনো জাহাজে কাজ করছে, ক্লিয়ার? ঠিক। সিট ইন দ্য ফোর ক্যাসল, তার বসে আছে উপরের ডেকটাতে, ইন দ্য শিপ অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড ক্যারিং উইথ ইচ আদার,
ক্যারিং অন উইথ ইচ আদার। তার ড্রিঙ্ক করছে, কাজ করছে, রিল্যাক্স করছে, একটু একে অপরের সাথে গল্প করছে। তুই একটা সোসাইটি ভাব না, নিচের স্তরটা কেমন হবে, মানে ওই জাহাজের যে নিচের স্তর সবসময় কাজ কাজ কাজ, তো রিল্যাক্সেশন কি, মদ খাওয়া, ঠিক আছে, একটু রিল্যাক্স করলো, এরপর চিল করলো, বন্ধুর সাথে গল্প তল্প করলো, আবার কিছুক্ষণ পর কাজ হবে, যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে যাবে তখন একটু ঘুমাবে, আবার ঘুম থেকে উঠে চলো কাজ করো। এটাই ওদের লাইফ, জাহাজের লাইফ, বুঝতে পারলি কিনা? যারা ওই লেবার ক্লাসে থাকবে তো তারাই করছে। এখান তুই ওই রকম সোসাইটি দেখতে পাবি যে কাজ করছে কিছু মানুষ চিল করছে, গল্প তল্প করছে, মদ খাচ্ছে, এরকম, ঠিক আছে। দেয়ার অ্যান আওয়ার অফ নিউ ইয়র্ক সিটি থেকে 1 ঘন্টা হলো তার বেরিয়ে এসছে। অ্যান্ড হ্যাভ 7 more days অ্যাব্রড শিপ, এখনো 7টা দিন সমুদ্রে কাটাতে হবে। নিউ ইয়র্ক সিটি থেকে বার হওয়া হয়ে গেছে, নিউ ইয়র্ক সিটি থেকে জাহাজ রওনা দিয়েছে, এখনো 7 দিন সমুদ্রে থাকবে জাহাজ, তারপর কোথাও জাহাজ নামবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দ্য মেন আর বার্লি অ্যান্ড মাস্কুলার, এখানে যে লোকগুলো আছে সব বার্লি অ্যান্ড মাস্কুলার, মানে মোটা সোটা হাট্টা কাট্টা লোক। তার কারণ হচ্ছে বেলচা নিয়ে কাজ করতে হয়, কয়লা তুলতে হয়, তাই না? হাড়জিরে লোক থাকলে হবে না, যে কয়লাটাই তুলতে পারবে না, ঠিক আছে। এখানে পুরো মোটা সোটা শক্তিশালী লোক চাই, হাট্টা কাট্টা লোক চাই, পেহেলবান চাই। ইয়াং, দ্য ফিয়ার্সেস্ট লুকিং অফ দ্য ম্যান, এদের লিডারের নাম হলো ইয়াং, ইয়াং হলো সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দণ্ডপ্রতাপ ব্যক্তি এই ক্লাসটার মধ্যে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? লেবারদের লিডার, ওর নাম হচ্ছে ইয়াং, ব্ল্যাক পারসন, খুব শক্তিশালী এবং লম্বা চওড়া। সিটস ইন দ্য ফোরগ্রাউন্ড কোয়েটলি, ও শান্তভাবে বসে আছে। কি কারণে বসে আছে সেটা পরে জানতে পাবো। হোয়েন এভার ইয়াং স্পিক্স দ্য মিন ইমিডিয়েটলি হাস, লোকটার এমনই প্রভাব ওখানে, যখন ইয়াং কথা বলে সবাই চুপ করে যায়। তার মানে ওর ভয় কিরকম আছে দেখ, ওর কিরকম দাপট আছে, বন্ধুও বটে, ঠিক আছে, কিন্তু তার অথরিটি ইজ দ্য ফাইনাল অথরিটি ইন দ্য লোয়ার ক্লাস। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এইরকম ও নিজেকে খুব শক্তিশালী মনে করে। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ঠিক। হোয়েন এভার ইয়াং স্পিক্স দ্য মিন ইমিডিয়েটলি হাস, যখন ইয়াং কথা বলে তখন সবাই চুপ করে যায়। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সেই টিমের ক্যাপ্টেনের মতো বলতে পারিস, ঠিক আছে। ইয়াং আস ফর এ বিয়ার, ইয়াং বলে আমাকে মদ দে রে, বিয়ার দে। অ্যান্ড মিন ইমিডিয়েটলি গিভ ওয়ান টু হিম, এবং লোকজন সঙ্গে সঙ্গে ওকে মদ দিল। বুঝতে পারলি কিনা? ঠিক। না সোয়াগ আছে লোকটা নাকি, এরকম বলছিস নাকি? ঠিক, ইয়াং হতে চাস নাকি? না। অ্যাজ ইয়াং অ্যান্ড দ্য আদার মেন ড্রিঙ্ক, ওখানে ইয়াং এবং তার সঙ্গীরা সবাই মদ্যপান করছে, ড্রিঙ্ক করছে। ইয়াং রিমেন্স ইন কন্ট্রোল অ্যাজ দ্য লিডার অফ দ্য গ্রুপ, ইয়াং যেহেতু লিডার তাকে কিছু গাম্ভীর্য বজায় রাখতে হয়। কাকে বজায় রাখতে হয়? ইয়াংকে। বুঝতে পারলি? ইয়াং ক্যান দ্য মেইন জোক অ্যাবাউট থিঙ্কিং অ্যাজ দ্য ড্রিঙ্ক, তার ড্রিঙ্ক করলো এবং হাসি মজাও করলো। কি নিয়ে হাসি মজা করছে? থিঙ্কিং নিয়ে। বলছে আমি আই টিঙ্ক বলে দেখবি কথাটা বারবার, থিঙ্কটাকে ব্যঙ্গ করছে এরা। তার কারণ এই ক্লাসটাতে থিঙ্কিং এর কোনো কাজ নেই। থিঙ্কিং এর কোনো কাজ আছে কি ওই ক্লাসটাতে? তুই বেলচা চালাবি, কয়লা তুলবি, আগুনে দিবি, এইটাই তো সারাদিন করতে হবে। তোর থিঙ্কিং এর কি আছে এখানে? এদের কাছে থিঙ্কিংটা মিনিংলেস। এখানে থিঙ্কিংটা এই ক্লাসে থিঙ্কিং মিনিংলেস। থিঙ্কিং ম্যাটার করে হায়ার ক্লাসে। কোন ক্লাসে ডিমান্ডিং হয়? তুই যত উঁচুতে যাবি তোর ব্রেনকে তত ভ্যালু দেওয়া হবে। তুই যত নিচের দিকে যাবি তোর শারীরিক শক্তিকে তত ভ্যালু দেওয়া হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বলবে কে বেশি শক্তি, কার বেশি ডিমান্ড। যে দিনে 20টা গাছ কাটতে পারে কুঠার দিয়ে, একটা এইরকম লোক যে 20টা গাছ, বড় বড় গাছ কুঠার দিয়ে কেটে দিতে পারে, নাকি এই লোকটার বেশি ডিমান্ড হওয়া উচিত যে নিজের বুদ্ধি দিয়ে কম্পিউটার আবিষ্কার করে দিতে পারে, মোবাইল আবিষ্কার করে দিতে পারে, কিন্তু একটা গাছও কাটতে পারবে না? বলো। যে কম্পিউটার আবিষ্কার করে, যে মোবাইল আবিষ্কার করবে, রাইট? কিন্তু ওই লোকটা যদি নিচের সমাজে চলে আসে ওর কোনো ভ্যালু নেই। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। আর যে 20টা গাছ কেটে দেবে একদিনে, সে যদি উঁচু সমাজেও চলে যায় তারও ভ্যালু নেই। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। তাহলে ব্রেন পাওয়ার বা ব্রেন তোমার প্রায়োরিটাইজ করা হবে, বা তোমার ব্রেনকে, তোমার বুদ্ধিকে সম্মান দেওয়া হবে যত তুমি উঁচু শ্রেণীতে যাবে, রাইট? আর তোমার গায়ের জোরকে সম্মান দেওয়া হবে যত তুমি নিচের দিকে যাবে সমাজের। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট? অ্যাজ ইয়ং ক্যান মিন ড্রিঙ্ক, ইয়ং রিমেন্স, মানে একটা লোক দারুণ ব্যবসা চালায়, ব্যবসাটাকে খুব বড় জায়গায় নিয়ে যাচ্ছে, খুব সফল হচ্ছে, এর মানে ব্রেন ওয়ার্ক হচ্ছে রে, ওর বুদ্ধি আছে, সেই বুদ্ধি অনুযায়ী ব্যবসাটাকে ও 300 কোটি টাকার মালিক হয়ে গেছে, ঠিক আছে? আর যে 50টা
বোঝা একসাথে বহন করতে চায়, সে কুলি যে শ্রেণীটা রয়েছে তাদের মধ্যে হয়তো সে লিডার হতে পারে। পয়েন্টটা বুঝতে পারছিস? তুই যদি তোর কেরিয়ার বানাস শুধু গায়ের জোরের জন্য, তাহলে কিন্তু তোর লেভেল যেটা হবে সেটা কিন্তু সমাজের নিচের স্তর হবে। গায়ের জোরের উপর তুই যদি কোনো কেরিয়ার বানাচ্ছিস, খেয়াল রাখবি। আর যদি তুই বুদ্ধির উপর কেরিয়ার বানাচ্ছিস, সায়েন্টিস্ট হয়ে যা, সমাজের উচ্চ স্তরে পৌঁছে যাবি। রাইট? এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এখানে ইয়াং যেটা রয়েছে, ইয়াংকে যটা আমরা পাচ্ছি, দেখ চাষিদের আমরা যতই আমরা খুব মহিমা মণ্ডল করি বলি না, কিন্তু কেউ তো চাষি হতে চায় না। কেন? তার কারণ অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, অসুবিধা আছে, রাষ্ট্র ঠিকঠাক দেখে না, অসুবিধা, অথচ সুন্দর একটা গান লিখে দেয়, কবিতা লিখে দেয় কেউ। পয়েন্ট হচ্ছে যে সোসাইটি এইভাবে ওয়ার্ক করে, আর লোককে মূর্খ বানানোর জন্য অনেক কথা বলা হয়। সোসাইটি ওয়ার্ক করে ব্রেন ওয়ার্ক। সোসাইটি কিসের জন্য ওয়ার্ক করে? ব্রেন ওয়ার্ক। তো সবসময় ব্রেন ওয়ার্ক যত তুমি করবে সমাজে উঁচু শ্রেণীতে যেতে পারবে। গায়ের জোরের উপর বেশি ফোকাস করো না, তাহলে তুমি সমাজের নিচের স্তরে তোমার স্থান রয়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? অ্যাজ ইয়াং অ্যান্ড মিন ড্রিঙ্ক, young remains in control as the leader of the group. Young and mean joke about thinking as the drink. তো তারা ড্রিঙ্ক করছে। Young in a joke repeated during the play. Young মজা করতে করতে কয়েকটা জোকস বলে ফেলছে। Young in a joke repeated during the play. এবার ইয়াং বন্ধুর সাথে গল্প করতে করতে কয়েকটা জোকস করছে, ব্যাড জোকস। Tell the mean to be quiet because he is trying to think. সবাইকে বলছে শান্ত হও, আমি ভাবছি, আমি থিঙ্ক করছি। এটা আসলে ব্যঙ্গ করছে। তার কারণ ওরা মনে করে যে থিঙ্কিং ইজ ইউজলেস। ওরা মনে করে, কারা মনে করে? নিচের শ্রেণীটা। থিঙ্কিং ইজ ইউজলেস, এটা কোনো কমেন্ট নয়, ঠিক আছে? তো এটাকে ওরা ব্যঙ্গ করে, অথচ থিঙ্কিং আছে বলেই সমাজের উঁচু শ্রেণী চলছে। বুঝতে পারলি কিনা? ঠিক। ইনে দেখো কি বলছে, দ্য মিন মকিংলি রিপিট হিম থিঙ্ক, এবং লোকজন তাকে সমর্থনও করছে। হ্যাঁ থিঙ্কিং করছে ইয়াং, মানে এখানে ব্যঙ্গ হচ্ছে, পুরো থিঙ্কিং ব্যাপারটাকে ব্যঙ্গ করা হচ্ছে। অ্যান্ড দেন এরাপ্ট এ কোরাস অফ ড্রিঙ্ক, ডু নট থিঙ্ক। তারপর কি সবাই বললো, কি বললো? ওই শ্রেণীর সবাই বলছে ড্রিঙ্ক করো, থিঙ্ক করো না, ড্রিঙ্ক করো, থিঙ্ক করো না, ড্রিঙ্ক ডোন্ট থিঙ্ক। বুঝতে পারলে? এইটা হচ্ছে ব্যাপার। কাটিং থ্রু দ্য জেনারেল রাইম, এ ড্রাঙ্কেন টেনর সিঙ্গিং এ টানেল অ্যাবাউট হিজ ল্যাস ইট হোম। এই যখন এইরকম হইচই চলছে, এদের মধ্যে থেকে একটা ছেলে উঠে দাঁড়াচ্ছে, এবং এর মধ্যে একটা কর্মচারী উঠে দাঁড়াচ্ছে এবং একটা গান গাইছে। কি গান? যেটাতে প্রশংসা করা হচ্ছে, ঘরের প্রশংসা করাচ্ছে, পারিবারিক যে ভালোবাসা, পরিবারের মধ্যে যে একটা বলতে পারিস একটা যে ভালোবাসা থাকে, একটা সঙ্গবদ্ধ ব্যাপার থাকে, সেইটা প্রশংসা করছে। টক অফ হোম আউটসাইড দ্য ওশিয়ান লাইন ইনফিউরিয়েটস ইয়াং। কিন্তু ইয়াং এই গান শুনে আবার রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে? বলছে এইটাই আমাদের ঘর, এই ঘরটা ছাড়া আর কোনো ঘর নেই, এইটাই তোমার ঘর। বিকজ উই ওয়ার্ক হেয়ার, স্টে হেয়ার, স্লিপ হেয়ার, দিস ইজ আওয়ার হাউস। এইটা বাদ দিয়ে তুমি অন্য একটা ঘরের কথা বলছো, তাহলে কি হবে? কিছু মানুষজন, কিছু লোকজন হয়তো সেই ঘরের কথা ভাবতে শুরু করবে, আর এখানে মন দিয়ে কাজ করতে পারবে না। ও রেগে যাচ্ছে। বুঝতে পারলি কিনা? তুই যদি আর্মিতে যাস, আর্মিতে গিয়ে অনেক সময় বলে এখন ঘরকে ভুলে যাও, এখন এইটাই তোমার ঘর, এই ছাউনিটাই ঘর, এই ডিউটিতে 100% দাও। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কেন এটা বলা হয়? তার কারণ তোর ডেডিকেশন যেন ওইটার মধ্যে থাকে। তুই এবার ঘর নিয়ে সবসময় ভাবতে থাকবি, সো তুই মেবি দ্যাট তোর ওই জায়গায় লোনলি ফিল করবি। রাইট? তো এখানে ইয়াং যেন বলছে যে ঘরের গান করো না, পারিবারিক সুখের গান করো না, এইটাই আমাদের ঘর, যেখানে আমরা কাজ করছি, যেখানে আমাদের থাকতে হচ্ছে। অ্যান্ড হি টেলস দ্য টেনর টু বি কোয়েট, এবং তাকে চুপ করিয়ে দিচ্ছে ইয়াং। লং কোয়াইট ড্রাঙ্ক, লং বলে আরেকটা চরিত্র পাবি তুই, সে ড্রাঙ্ক হয়ে গেছে, ইতিমধ্যে নেশাগ্রস্ত হয়ে গেছে। স্ট্যান্ডস আপ, সে উঠে দাঁড়াচ্ছে, অ্যান্ড মেক্স এ মার্কসিস্ট স্পিচ। এই যে লং বলে চরিত্রটা রয়েছে, একটা মার্কসিস্ট ক্যারেক্টার। মার্কসিস্ট ক্যারেক্টার মানে কি? যদি এর মধ্যে ব্যঙ্গ পাবি তুই। মার্কসিস্ট ক্যারেক্টার কি? যে বলে বারবার, যে শ্রেণী বিভাজনের কথাটা বলে, এই ক্যারেক্টারটা মানে বলে দুটো শ্রেণী আছে, একটা শোষক শ্রেণী, একটা শোষিত শ্রেণী, একটা শাসক শ্রেণী, একটা শাসিত শ্রেণী, একটা ধনী শ্রেণী, একটা গরিব শ্রেণী। এগুলো সব মার্কসিস্ট আইডিয়া। বুঝতে পারলে? ধনী শ্রেণী বা শোষক শ্রেণী, গরিব মানুষদের শোষণ করে, ঠিক আছে? এবং আমরা হলাম গরিব মানুষ, এবং আমাদের শোষণ করা হচ্ছে, আমাদের বিদ্রোহ করতে হবে, এই সমস্ত চিন্তা ভাবনা ঢুকে আছে লং বলে ক্যারেক্টারটা, ঠিক আছে?
নিজের একটা স্পিচ দেওয়া শুরু করলো, প্রিচিং টু দ্য মেন ইফ দ্য শিপ ইজ হোম দেয়ার হোম ইজ হেল। সে আবার বলল ইয়াংকের কথা শুনে, এইটাই যদি আমাদের ঘর হয়, এইটাই যদি আমাদের ঘর হয়, জাহাজটাই যদি ঘর হয়, তাহলে আমাদের ঘরটা নরকের মধ্যে তৈরি হয়েছে। তার কারণ এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, এখানে সবসময় কয়লা গড়িয়ে উঠছে, এখানে নোংরা জায়গাটা, এইটাই আমাদের ঘর, তার মানে আমাদের ঘর নরকের মধ্যে রয়েছে, এইটাও বলছে। দ্য আপার ক্লাস পুট দেম হিয়ার, এবং আমরা এখানে কেন? তার কারণ জাহাজের উপর শ্রেণীর মানুষ আমাদেরকে এখানে রেখেছে, এবং তারা হলো আসল দোষী। আমরা এখানে যে আমরা কষ্ট ভোগ করছি, সেটার মূল দোষী হলো আপার ক্লাস মানুষ। তাহলে জাহাজটা হলো একটা ছোট সমাজ। তুমি যদি দেখতে যাও, সেই ছোট সমাজের মানুষগুলোর মধ্যে কেউ যেন, সেই জাহাজটা হলো একটা ছোট সমাজ, সেই সমাজের নিচের স্তর যেটা হচ্ছে, সেখানে মানুষ কাজ করে, একদম উপস্তরে যারা রয়েছে তারা ধনী মানুষ, তারা চিন্তা ভাবনা করে এবং লোককে কাজ করায়, লোককে এক্সপ্লয়েট করে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এই নিচের স্তর থেকেই একটা লোক উঠে দাঁড়াচ্ছে এবং সে মার্কসিস্ট স্পিচ দিচ্ছে, সবাইকে বোঝানোর চেষ্টা করছে এইটাই যদি ঘর হয়, আমাদের ঘরটা একটা নরক। এবং আমাদের এই নরকে কারা রেখেছে? ওই আপার ক্লাস রেখেছে, বা সমাজের উঁচু শ্রেণী রেখেছে, বা জাহাজের উপরের যারা হাওয়া খাচ্ছে, মৃদুমন্দ হাওয়া খাচ্ছে, যারা সুখের অতিশয্যে রয়েছে, তারা আমাদেরকে এখানে রেখেছে। এই সমস্ত কথাগুলো বলছে। কে বলছে রে? লং, যার মধ্যে কি রয়েছে? মার্কসিস্ট আইডিয়া রয়েছে। কি নাম রয়েছে? লং। ওর মধ্যে কি রয়েছে? মার্কসিস্ট আইডিয়া রয়েছে, মার্ক্সবাদী চিন্তা ভাবনা রয়েছে। প্রিচিং দেম, তার লোকজনকে বোঝানোর চেষ্টা করলো মার্কসিস্ট আইডিয়া। ইয়াং টেলস হিম টু জয়েন সালভেশন আর্মি টু গেট সোপ বক্স। ইয়াং বলছে তাকে, ইয়াং বলে আরেকটা যে চরিত্রটা রয়েছে, সেই লিডার, তাকে বলছে তুই এক কাজ কর, তুই ভালো স্পিচ দিস, তুই স্টেজ জয়েন করে দে রে, তুই স্টেজে গিয়ে এরকম স্পিচ দিবি, দেখবি লোকে হাততালি মারবে। ঠিক আছে? ও এখনো পর্যন্ত ওর মধ্যে ওই মার্কসিস্ট আইডিয়া নেই। কার মধ্যে নেই? রাইট? এখনো পর্যন্ত মিলিটারির সাথে দেখা হয়নি, তো ও সে এগুলোকে সব হালকাভাবে নিচ্ছে। যে লিডারটা নাম কি? ইয়াং। পেডি, এ ওয়াইজ ওল্ড ফায়ারম্যান, টেলস দ্য মিন দ্য লাইফ অফ ওশিয়ান লাইন ইজ হেল, বাই কম্প্যারিজন দ্য লাইফ অফ ক্লিপার শিপ। এখানে একটা বৃদ্ধ নাবিক রয়েছে, নাম হচ্ছে পেডি। তাহলে তিনটে ক্যারেক্টার এখনো পর্যন্ত বললাম। একটা হচ্ছে ইয়াং হলো লিডার, আরেকজনের নাম কি? লং হলো মার্কসিস্ট পার্সনটা, যে মার্ক্সবাদী চিন্তাধারা বিচারধারা বলে। আর আরেকটা ক্যারেক্টার পেলাম পেডি, যে একটা বয়স্ক মানুষ। বুঝতে পারলে? ও বলছে আমাদের জাহাজটা সত্যিই নরক, আমি বৃদ্ধ মানুষ, আমি সারা জীবন কাজ করেছি এবং আগে অন্য একটা জাহাজে কাজ করতাম, নাম হচ্ছে ক্লিপার শিপ। ঠিক আছে? সেই ক্লিপার শিপের সাথে তুলনা যদি করি, সত্যি ওশিয়ান লাইনার যেটাতে আমি আজকে কাজ করছি, এটা নরক। কারণ এখানে অনেক কম সুযোগ সুবিধা দেওয়া হয়, সুযোগ সুবিধা অনেক কম। প্যাডি রিমেম্বার্স অ্যাবাউট দ্য ফ্রিডম হি এনজয়। প্যাডির আরও মনে পড়ছে যে আমি যেহেতু বৃদ্ধ নাবিক, আমার আরও মনে পড়ছে যে আগেকার দিনে যখন আমি কাজ করতাম, তখন কত স্বাধীনতা উপভোগ করেছি। দেখবি সমাজে কিছু মানুষ থাকবে যারা পুরোনো যুগের কথা বারবার গৌরবমণ্ডিত করে। ঠিক আছে? ইনফ্যাক্ট সবাই আমরা বলতে পারি সেই যুগটা একটা বিরাটই যুগ ছিল রে। ঠিক আছে? আজকের যুগটা অমনি নেই। আমাদের অচিন্তবাবু অমনি বলে বারবার, নাকি অচিন্ত সব কই? অচিন্ত কোন দিকে গেল? এই তো হ্যাঁ, অচিন্ত অমনি বলে, ধর ওদের পাড়ার ছেলেগুলো বদমাইশ করে, তোরা আমাদের মতো বদমাইশ ছিলি না, এইরকম ব্যাপারটা। মানে পুরোনো জিনিসের প্রতি, পুরোনো জিনিসকে কেউ দেখবি বেশি ভালো বলার চেষ্টা করে, বা পুরোনো জিনিসটাই ওল্ড ইজ গোল্ড কনসেপ্ট। তো এই ক্যারেক্টার মধ্যে ওল্ড ইজ গোল্ড কনসেপ্ট রয়েছে। কার কাছে? নাম কি? পেডি। ঠিক আছে? এরপর দেখো কি হলো। পেডি, এ ওয়াইজ ওল্ড ফায়ারম্যান, টেলস দ্য মিন অফ দ্য লাইফ ওশিয়ান লাইনার ইজ দ্য, বলছে যে আমরা যে জাহাজে কাজ করছি এটা সত্যিই নরক। আগে যে জাহাজে আমি কাজ করতাম সেই জাহাজটার নাম ছিল ক্লিপার শিপ। ঠিক আছে? সেই জাহাজটা সত্যিই ভালো ছিল। ঠিক আছে? কত স্বাধীনতা পেয়েছি আমি। হি রিমেম্বার্স অ্যাবাউট দ্য ফ্রিডম হি এনজয়েড, তার মনে পড়ছে যে কত আমি স্বাধীনতা পেয়েছি। দ্য পারপোজ হি হ্যাড অ্যান্ড স্কিল ফর হুইচ হি ভ্যালিউড, এবং তাকে কত সবাই সম্মান দিত তার স্কিলের জন্য, দক্ষতার জন্য তাকে কত সবাই অ্যাডভান্টেজ দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, এগুলো তার মনে পড়ছে। ইয়াং টেলস পেডি দ্যাট হি ইজ ডেড। ইয়াং তখন পেডিকে বলছে, লিডারটা, লেবার লিডারটা বলছে, আরে তুই তো মরেই গেছিস। কেন তুই মরে গেছিস? তার কারণ তুই ইতিহাসে বাঁচছিস, তুই পুরনো জিনিসেই ভালো, পুরনো সমাজে ভালো, তাহলে তুই বর্তমানে কি করছিস? ঠিক আছে? তাহলে তুই তো মরেই গেছিস, বিকজ ইউ লিভ ইন পাস্ট। তুই কোথায় বাস করছিস? অতীতে বাস করছিস।
লিভিং ইন দ্য পাস্ট অফ ড্রিম। পাস্ট হলো স্বপ্নের মতো, যেটা বর্তমানে কোনো আর প্রভাব নেই, ওটা পার হয়ে গেছে আর তুই সেটা বুঝতে পারছিস না। এটাই ইয়াং একে বলছে, একে বোঝানোর চেষ্টা করছে। অ্যান্ড গ্লোরিফাইজ হিজ ওন জব। ইয়াং ইজ দ্য প্র্যাকটিক্যাল পার্সন। ও বলছে বর্তমানটা আসল, আমরা যেটা কাজ করছি এই কাজটাই আসল, কারণ আমরা হলাম সর্বশক্তিমান। তার কারণ আমরাই জাহাজটাকে চালিত করছি, আমাদের দ্বারা সমাজ চালিত হচ্ছে। কারণ আমরা যদি কাজ না করি জাহাজ থেমে যাবে মাঝ সমুদ্রে। আমরাই হলাম চালিকা শক্তি, বা আমরাই হলাম এই জাহাজের আসল শক্তি। এইভাবে ও স্পিচ দিচ্ছে। কে স্পিচ দিচ্ছে? ইয়াং লিডারটা। ও নিজের কাজটাকে অনেক বড় মনে করে, ভেরি হাই থিঙ্কিং। বুঝতে পারলে? হি হ্যাজ হিজ ওন থিঙ্কিং অ্যাবাউট হিজ ওন ওয়ার্ক, অফকোর্স পজিটিভ থিঙ্কিং রিগার্ডিং হিজ ওয়ার্ক। তার মনে হয় যে আমি যে কাজটা করছি সেটা সব থেকে ভালো কাজ, তার কারণ আমাদের ছাড়া জাহাজ চলবে না। ঠিক আছে? এবং কি গ্লোরিফাইজ হিজ ওন জব অ্যাজ দ্য স্ট্রেংথ অফ দ্য শিপ স্পিড অ্যান্ড ফোর্স। বলছে জাহাজ যে এত স্পিডে দৌড়ছে, কিসের জন্য দৌড়ছে? আমাদের জন্যই দৌড়ছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে এইটা হলো যেটুকু আমি বললাম, এইটা হলো জাহাজের নিচের স্তরটা, যেখানে তুই পরিষ্কারভাবে বুঝতে পারবি যে লোকগুলোর কীরকম আচার আচরণ, কথাবার্তা, কত ধরনের মানুষ রয়েছে এবং তারা কিভাবে কাজকর্ম করছে। বলো এইটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? পরের অংশে চলে দেখ, মিলড্রেড অ্যান্ড হার আন্ট লংস। এবারে উপরের অংশে চলে, একদম উপরের অংশে, যেখানে কারো থাকে ধনী শ্রেণী থাকে। তাহলে প্রথমে আমরা দেখলাম লেবার ক্লাস দেখলাম, এবার তুমি কাদিকে দেখছো? ধনী শ্রেণীকে দেখছো। এখানে তুমি কাকে দেখতে পাবে? মিলড্রেড অ্যান্ড হার আন্ট লঞ্চ অন এ প্রমেড ডেক। ওখানে মিলড্রেড বলে একটা ধনী মেয়েকে দেখতে পাবে। ও খুব রিল্যাক্স ভাবে সময় কাটাচ্ছে এবং তার সাথে তার আন্টি আছে। ওশিয়ান লাইনারের উপরে ওরা থাকে এবং উপরে সব সুন্দর সুন্দর দেখতে, সাজানো গোছানো জায়গা, ঘর, ওখানে যে ঘরদোরগুলো রয়েছে খুব সাজানো গোছানো, সোফা থাকে, বসবার জায়গা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচক করছে। উপর থেকে সমুদ্রটা, নীল সমুদ্রটা দেখে যেমন কবিতা লিখে দেওয়া যায়, এত সুন্দর রোমান্টিক দৃশ্য, এগুলো সব দেখতে পায় ওরা। ঠিক আছে? ওরা নিচের ময়লা তয়লা দেখতে পায় না। কে দেখতে পায় না? উপরের শ্রেণীর মানুষরা। ঠিক আছে? তাহলে দেখ, এখানে মিলড্রেড এবং তার আন্ট রয়েছে ওশিয়ান লাইনারতে। মিলড্রেড এন্ড হার ডিসকাস দ্যাট মিলড্রেড নিডস টু ডু সার্ভিস ফর দ্য পোর। মিলড্রেড বলছে তার আন্টকে, আমি গরিব মানুষদের জন্য কিছু করতে চাই, কিছু সার্ভিস, কিছু ফিলান্থ্রপিক ওয়ার্ক, কিছু সার্ভিস ওয়ার্ক করতে চাই। মিলড্রেড ওয়ার্কড উইথ দ্য পোর in Manhattan's lower East Side and is currently on her way to do more service project in Europe. মিলড্রেড বলছে আমি গরিব মানুষদের উন্নতির জন্য কিছু প্রজেক্ট ওয়ার্ক চালাচ্ছি ম্যানহাটনস লোয়ার ইস্ট সাইডে। আমি কিছু প্রজেক্ট ওয়ার্ক চালাচ্ছি যাতে গরিব মানুষদের উন্নতি হয়। ঠিক আছে? এবং এবারে আমি ইউরোপেও যেতে চাই এই প্রজেক্টটা নিয়ে। এই প্রজেক্টটা নিয়ে কোথায় যেতে চাই? ইউরোপেও। মানে ইউরোপে গরিব মানুষদের উপর আমি কিছু কল্যাণ করব। ঠিক আছে? তাদের কম্বল দেবো নাকি? ঠিক। মিলড্রেডস আন্ট characterizes Mildred's service as slumming and does not understand why he has to do it intentionally. মিলড্রেডের আন্ট বলছে তুই এটা করছিস কেন? তুই এটা যে করছিস না, এটাতে যারা গরিব আছে তারা আরো বেশি করে নিজেদের গরিব মনে করে। তার কারণ তুই গিয়ে পর ওদিকে বলে দিচ্ছিস তোমরা গরিব আমরা ধনী, দেখো আমি হেল্প করছি তোমাদেরকে। ঠিক আছে? এটা মিলড্রেডের আন্ট বলছে। বলছে এই সমস্ত করবার দরকার নেই, তুই ফালতু ফালতু এইগুলো করছিস। মিলড্রেডের আন্ট বোঝানোর চেষ্টা করছে মিলড্রেডকে। বলো বোঝা গেল কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? আমি জানি না কার পয়েন্ট অফ ভিউ ঠিক। এখানে কে ঠিক? মিলড্রেডের আন্ট ঠিক নাকি মিলড্রেড ঠিক? দুজনের পয়েন্ট অফ ভিউ আছে। ঠিক আছে? Mildred is currently waiting for the second engineers to take her down to the Stockholm. Mildred ওয়েট করছে সেকেন্ড ইঞ্জিনিয়ার জন্য, সেকেন্ড অফিসার, সেকেন্ড ইঞ্জিনিয়ার জন্য। তার কারণ সে নিচে যাবে, একদম নিচে যাবে, নিচের স্তরটাকে দেখতে চায়। ঠিক আছে? ওদের জীবনটাকে বুঝতে চায় নাকি। Mildred told a lie that her father, the president of Nazria Steel, has given her permission. সে মিথ্যা কথা বলেছে সেকেন্ড অফিসারকে যে তার বাবা যে একটা বিরাট স্টিল কোম্পানির মালিক, সে নাকি তাকে বলেছে যে তাকে নিচে যেতে। কিন্তু এটা ডাহা মিথ্যা কথা। বুঝতে পারলি? এরকম কিছুই হয়নি আসলে। বুঝতে পারলে? ও নিজে মেয়ে, স্মার্ট মেয়ে। ঠিক আছে? ঠিক আছে? তো ও বুদ্ধি বানিয়েছে যে নিচের স্তর যাবো, বাবার নামটা কাজে লাগিয়ে নিই, এবং সেকেন্ড অফিসারের এত সাহস নেই যে এই ব্যাপারে ইনকোয়ারি করবে, নিশ্চয়ই আমার কথা শুনে চলে। আর সত্যি তাই হয়েছে। সেকেন্ড অফিসারকে মিথ্যা বলেছে, সেকেন্ড অফিসার ওকে নিয়ে যাবে নিচে। মিলড্রেড টোল্ড এ লাই অ্যাবাউট হার ফাদার পারমিশন। হোয়েন হি অ্যারাইভস, এবার সেকেন্ড অফিসার উপস্থিত হলো। দ্য সেকেন্ড ইঞ্জিনিয়ার এসকর্টস মিলড্রেড। সেকেন্ড অফিসার বা সেকেন্ড
যে ইঞ্জিনিয়ার আছে মিলড্রেডকে নিচে নিয়ে যাবে। ক্লায়েন্ট ইন হোয়াইট ড্রেস অ্যান্ড সি রিফিউজেস টু চেঞ্জ আউট ডাউন টু দ্য স্টক হোল্ড। মিলড্রেড সাদা পোশাক পরেছে একদম, এবং অফিসার ইঞ্জিনিয়ার সাহেব বলছেন আপনি সাদা পোশাক পরেছেন, নিচে পুরো ধুলো কয়লা ময়লা উঠছে সব, ঠিক আছে, আপনি এক কাজ করুন পোশাকটা চেঞ্জ করে নিন, তার কারণ সাদা পোশাক নোংরা হয়ে যাবে কিন্তু আপনার, ঠিক আছে। ইয়াং এবার কি হচ্ছে, কিন্তু ও বললো না আমি এইগুলো কিছু চেঞ্জ করব না, আমার যদি ড্রেস নোংরা হয়ে যায় আমি ড্রেসটা ফেলে দেবো, মানে এত ধনী বুঝতে পারলি, আমার যদি ফোনটাতে একটা স্ক্র্যাচ লেগেছে ফোনটা ফেলে দেবো, এইরকম ব্যাপারটা, আরেকটা আইফোন কিনে নেবো এইরকম বলছে, বুঝতে পারছিস। Young and the men are hard at work shoveling coal in the noisy stockhole at the opening scene 3। আমরা এবার দেখি যে এরা নিচে নেমে আসছে, সেখানে কাজ চলছে ওই নিচের স্তরটাতে, জাহাজের নিচের স্তরে যেখানে ওয়ার্কিং পিপলরা রয়েছে ওখানে কাজ চলছে। ইয়াং লিডস দ্য মেন অ্যাট ওয়ার্ক। ইয়াং যখন পুরো কর্মচঞ্চল অবস্থা, সবাই কাজ করছে, ছোটাছুটি করছে, কয়লা তুলছে, আগুনে ঢালছে, বেলচা চালাচ্ছে, এইরকম যে একটা কর্মচঞ্চল অবস্থা, তখন ইয়াং চিৎকার, হ্যাঁ এটা ধর, ইয়াং চিৎকার করছে, মেন অ্যাট ওয়ার্ক, ইয়াং চিৎকার করছে এবং সবাইকে বলছে যে কাজ করো কাজ করো। দ্য মেন টেক্স ব্রেক অ্যান্ড আনএনিমিয়াস হুইসেল ব্লাওয়ার, এবং কি ওখানে তুই শুনতে পাবি যে কেউ যেন বারবার বাঁশি বাজাচ্ছে, ঠিক আছে। ইন ডার্কনেস কম্পাউন্ডস দ্য মেন টু কিপ ওয়ার্কিং, যেন বলছে কাজ করো আরো কাজ করো। ইন রেঞ্জ ইয়াং স্ক্রিমস অফ হুইসেল ব্লোয়ার, এবং কি ইয়াং চিৎকার করে উঠছে যে হুইসেল ব্লো করছে তার উপর, তার কারণ অর্ডার দেওয়ার কাজ আমার। ইয়াং সাডেনলি রিয়েলাইজেস দ্য মেন হ্যাভ স্টপড ওয়ার্কিং, কিন্তু হঠাৎ ইয়াং দেখছে যে সবাই চুপ হয়ে গেছে, সব শান্তভাবে দাঁড়িয়ে গেছে কাজ না করে। কেন? এটা তো ব্রেক নয়, কেন সবাই, এটা তো কোনো টিফিন নয়, কেন সবাই দাঁড়িয়ে গেল? ঠিক আছে, কি অদ্ভুত কারণে সবাই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, দরজার দিকে তাকাচ্ছে, দরজা দিকে কেউ নেমে আসছে, ও এখন বুঝে না, সবাই শান্ত হয়ে গেছে। ইয়াং বুঝতে পারছে না কেন থামলি তোরা কাজ ধরে থামালি কেন? ইয়াং টার্নস টু ফিলস মিলড্রেড, আসলে কি হয়েছে, দরজা খুলে গেছে, অন্ধকার ঘরটা দরজা খুলে গেছে এবং সেখান থেকে একটু আলো পড়ছে এবং সেই সিঁড়ি দিয়ে একটা সাদা পোশাক পরা একটা খুব সুন্দর মেয়ে নেমে আসছে, যেমন সে দেবদূতের মতো নেমে আসছে, আর সেইটা দেখছে হাঁ করে সবাই, বুঝতে পারে, একটা সফট মিউজিকও দিয়ে দিত, ভায়োলিন বাজিয়ে দিতে হয়, ঠিক আছে, অলরাইট। তো উপর থেকে নেমে আসছে আর এরা সব হাঁ করে দেখছে, তখন মিলড্রেডও ঘুরে জাস্ট তাকাচ্ছে, আর ঘরটা তো অন্ধকার, মৃদু আলো, একটু একটু আলো। কেন একটু একটু আলো? তার কারণ কয়লার আলো, তার কতই আলো থাকবে। এবার লোকটা লম্বা চওড়া কালো লোক, ঠিক আছে, পুরো গরিলার মতো দেখতে লাগছে, ঠিক আছে। এবার মিলড্রেডের সামনে একদম যখন ঘুরেছে, মিলড্রেডের মুখের সামনে ওর মুখটা, বুঝতে পারলে, মিলড্রেড তাকে দেখে ভয় পেয়ে গেছে, মূর্ছা গেছে। ইয়াং টার্নস দ্য ফেস টু মিলড্রেড অ্যাট দ্য সাইট অফ ইয়াং। মিলড্রেড হুইম্পার্স ফর দ্য মেন টু টেক হার অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্দি বিস্ট। কিন্তু মিলড্রেড তাকে দেখে নিয়ে যখনই ও ঘুরছে, ইয়াং ঘুরছে আর মিলড্রেডের সম্মুখীন হয়ে গেছে, মিলড্রেড তাকে দেখে ভয় পেয়ে গেছে এবং বলছে ইউ ফিল দি বেস্ট, তুমি নোংরা পশু, আমাকে এই নোংরা পশুটার কাছ থেকে দূরে এনে যাও। ফেন্স ইট দ্য আর্মস অফ ইঞ্জিনিয়ার্স, আর এই বলে অজ্ঞান হয়ে যাচ্ছে। কার হাতে অজ্ঞান হয়ে যাচ্ছে? ইঞ্জিনিয়ারটার হাতে। তো ইঞ্জিনিয়ার তাকে উপরে এনে চলে গেল। দ্য মেন হ্যাভ এগেন গ্যাদার দ্য স্টক হোল্ড ইন দ্য সিন 4। এরপরে আমরা সিন 4 দেখতে চাই। এখানে আমরা দেখতে পাবো যে ইয়াং বলে চরিত্রটি সে অপমানিত বোধ করেছে। ইয়াং বলে যে ছিল সে ইনসাল্টেড ফিল হয়ে, তার কারণ তার বন্ধুদের সামনে তাকে ফিল্দি বিস্ট বলে দিয়েছে। কে বলে দিয়েছে? কোন একটা মেয়ে, সুন্দরী মেয়ে আবার ফিল্দি বিস্ট বলে দিয়েছে তাকে। তো তার লেভেলের রাগ হয়েছে, বুঝতে পারলি, বিশাল রাগ হয়েছে, রাইট? এইটুকু বলে বুঝতে পারলি কিনা? ক্লিয়ার? দাঁড়া, পরের অংশ নিচ্ছি, একটু দাঁড়াও। তাহলে এর পরের অংশে আসা যাক। এখানে আমরা কি দেখতে পাবো? দ্য মেন হ্যাভ গ্যাদার্ড ইন দ্য স্টক হোল্ড অ্যান্ড ফোর্থ সিনে আমরা দেখতে পাচ্ছি সবাই লোকজন ঘিরে ধরেছে ইয়াংকে, ইয়াং মাঝখানে বসে আছে। দে রিপ্লাই অ্যান্ড রিহার্স মিলড্রেড সিন, সবাই মক করছে ইয়াংকে এবং সবাই অ্যাক্টিং করে দেখাচ্ছে, মেয়েটার মতো অ্যাক্টিং করে দেখাচ্ছে পুরা, ঠিক আছে, অজ্ঞান হয়ে গেল, ঠিক আছে, আর ইয়াংকে ইউ ফিল দি বিস্ট বলে দিয়ে যাচ্ছে, আর ওটা ওর পুরো রাগ ধরছে। কার রাগ ধরছে রে? ইয়াংকে, বুঝতে পারলি? পেডি টেলস ইয়াং মিলড্রেড লুকড অ্যাট হিম and he was big hairy ape। এবং পেডিও বলছে ইয়াংকে, বলছে দেখ তুই সত্যিই রে একটা গরিলার মতো দেখতে, ঠিক আছে, আর বন্ধুগুলো অমনি তাকে বলছে, ঠিক আছে। এবার ও ইনফিউরিটেড হয়ে যাচ্ছে, পুরো রেগে যাচ্ছে, আগুন হয়ে যাচ্ছে। একে তো মেয়ে অমনি বলে দিয়েছে, তারপর বন্ধুগুলো অমনি বলতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। ইয়াং
লাংস টুয়ার্ডস দ্য ডোর টু ফাইন্ড মিলড্রেড। ও ছুটে যাচ্ছে, দাঁড়া আমি মিলড্রেডকে মজা দেখি যে ও দুটো ঘুষি মেরে আসে মেয়েটাকে, ঠিক আছে, ও ছুটে যাচ্ছে। অ্যান্ড রেস্টেন বাই দ্য আদার ফায়ারম্যান, কিন্তু বন্ধুগুলো ওকে দাঁড় করে, রুকিয়ে রুকিয়ে মহারাজ রুকিয়ে, ঠিক আছে, ওকে পুরো দাঁড় করাচ্ছে সবাই বন্ধুগুলো যে যাও না উপরে, পুলিশ আছে, তোমাকে ধরে জেলে পুরে দেবে। তোকে বোঝানো হলো সবাই, কি বুঝালো রে অচিন্ত, এখন যাস না পরে বদলা নিবি, ঠিক আছে। ইয়াং অ্যান্ড লং, এরপরে দেখ এরা ঠিক করছে। আচ্ছা লং কে ছিল রে, যার মধ্যে মার্কসিস্ট আইডিয়া ভরে ছিল। এবারে ইয়াংকের সাথে সঙ্গী হচ্ছে লং, বুঝতে পারলি, যে তাকে মার্কসিজমের শিক্ষা দিচ্ছে, ঠিক আছে। বলছে তুই শুধু একজনকে দেখছিস, পুরো সমাজটাই অমনি রে, পুরো সমাজটাই আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে শোষণ করে, এরকম। ইয়াং অ্যান্ড লং হ্যাভ ট্রাভেল টু 5th Avenue অফ নিউ ইয়র্ক সিটি ইন সিন 5। লং তখন বললো তুই দেখবি যে ধনী মানুষরা কেমন থাকে আর আমরা কেমন থাকি, চল তোকে নিয়ে যাচ্ছি। তো নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাচ্ছে 5th Avenue-তে, এবং ওখানে সিন 5 আমরা দেখতে পাচ্ছি ওরা একটা ফ্যাশনেবল জায়গায় যাচ্ছে, যেখানে শুধু ধনী মানুষ ঘোরাফেরা করছে আর ফ্যাশনেবল পিপল। লং মিনস টু শো ইয়াং দ্যাট অল আপার ক্লাস পিপল আর লাইক মিলড্রেড। লং এখানে বোঝানোর চেষ্টা করছে ইয়াংকে যে সব ধনী মানুষরা একই হয় আর পুরো আপার ক্লাসটাই আমাদের শত্রু, এইটা বোঝানোর চেষ্টা করছে। আর ওকে এইভাবে শুধু একজনের উপর রাগ রেখে লাভ নেই, পুরো সমাজটাকে রাগ কর, পুরো সমাজটাকে ঘৃণা কর, এইটা বোঝানোর চেষ্টা করছে। ক্লিয়ার নয়? আচ্ছা তুই মিলড্রেডকে মেরে দিবি, কিন্তু তাতে কি পাল্টাবে, অন্য আরেকজন মিলড্রেড তোকে ঘৃণা করবে, আরো মিলড্রেড আছে, তো পুরো সমাজটাই আপার ক্লাসটাই অমনি, তুই তাহলে যদি ঘৃণা করতেই হয় পুরো আপার ক্লাসটাকে ঘৃণা কর, এইটাকে বলছে। ক্লিয়ার নয়? ইয়াং ট্রাইজ টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, তখন যখন ওখানে গেল ওরা সব দেখে তো ইয়াং তো চমকে গেছে, এত সুন্দর জায়গা, এত ফ্যাশনেবল জিনিস, ওখানে পশু চামড়ার তৈরি ড্রেস ঝুলছে, কি দাম জিনিসগুলো, সেইগুলো দেখে, আর যে লোকগুলো আছে সবাই রিচ পারসন, সবাই নিজের কাজে ব্যস্ত। ইয়াং ট্রাইজ টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন টু হিমসেলফ বাই বাম্পিং ইনটু আদার পিপল। ইয়াংকে মনে হতে লাগলো আমি যে সবচেয়ে শক্তিশালী পার্সন, আমি আমার ক্লাসে আমি সবার অ্যাটেনশন পাই, আমি যদি বিয়ার চাই তো 5টা বিয়ার সামনে চলে আসে, আমি যদি বলি এই চুপ কর সবাই চুপ করে যায়, আমার এখানে কোনো ভ্যালু নেই, এটা কেমন ক্লাস রে, না আমি আমার ভ্যালু প্রমাণ করবই, ঠিক আছে। ও কি করলো, লোককে ধাক্কা মারতে শুরু করলো, লোককে ডিস্টার্ব করতে শুরু করলো, কে, ইয়াং, বুঝতে পারলি। ফাইনালি ইয়াং ইজ অ্যারেস্টেড। কিন্তু সবাই কি করছে, কেউ তাকে বার্তা দিচ্ছে না, আই বেগ ইউর পার্ডন বলে চলে যাচ্ছে, এক্সকিউজ মি বলে চলে যাচ্ছে, মাফ করবেন বলে চলে যাচ্ছে সবাই নিজের কাজে। এটা তো ওর আরো বেশি রাগ হলো যে আমি কি কেউই না, রাইট, অথচ আমি আমার ক্লাসে একজন বিরাট লিডার, রাইট। মানে এইরকম হচ্ছে, ধর তোর পাড়ার কোনো লোকাল লিডার, ঠিক আছে, বিরাট লিডার, চলে গেছে দিল্লিতে, ও কেউ পুচ্ছেই না, ঠিক আছে, এইরকম ব্যাপারটা হয়ে গেছে, বুঝতে পারলি কিনা, রাইট। ফাইনালি ইয়াং ইজ অ্যারেস্টেড। শেষে ও কি করলো, একটা লোককে থামিয়ে দিল, একটা উম্যান, দেখ কি হচ্ছিল, একটা লোক আসছিল এবং কি সেই লোকটাকে আটকে দিল, সেই লোকটার সাথে মারপিট শুরু করলো, লোকটা যে বাসটা ধরবার ছিল পেলো না, সে লোকটা পুলিশ রেখে দিল। ইয়াং ইজ অ্যারেস্টেড, ইয়াং অ্যারেস্টেড হলো, আর হি মেক্স এ জেন্টলম্যান মিস দ্য বাস, যেহেতু সে একটা জেন্টলম্যানকে ধরে রেখে দিয়েছিল, বাস মিস করিয়ে দিয়েছিল। ইয়াং ইজ ইমপ্রিজন অন ব্ল্যাকওয়েলস আইল্যান্ড, ইয়াংকে জেলে পাঠিয়ে দেওয়া হলো ব্ল্যাকওয়েল আইল্যান্ডে, ঠিক আছে, ব্ল্যাকওয়েল আইল্যান্ডে জেলে পাঠানো হলো, ঠিক আছে। অ্যান্ড কনভার্স উইথ দ্য আদার প্রিজনার ইন সিন 6। এবার ওইখানে অন্যান্য জেলের যে ইনমেটস রয়েছে, জেলের যে কয়েদি রয়েছে, তার সাথে গল্প করছে। দ্য মিন টেল হিম দ্যাট ইফ হি ওয়ান্টস টু গেট ইভেন উইথ মিলড্রেড অ্যান্ড ফাদার্স কোম্পানি হি শুড জয়েন উইবলস, দেখো উইবলস অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স। ও বললো, ওখানে ও জানতে পারলো যদি ধনী মানুষদের উপর বদলা নিতে হয় তাহলে তুমি এক কাজ করো, এখানে একটা সংস্থা আছে যারা ধনীদের বিরুদ্ধে লড়াই করে, উইবলস অর দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের একটা সংগঠন, সেখানে গিয়ে যোগদান করো, তাহলে দেখবে এটা শ্রমিক সংগঠন একটা, তাহলে দেখবে তুমি ধনী শ্রেণীর উপর বদলা নিতে পারবে। ইয়াং রিয়েলাইজ দ্য মিলড্রেডস ফাদার বিল্ড বোথ ফিজিক্যাল প্রিজন অ্যান্ড মেটাফরিক্যাল কেজ হি ইজ ট্র্যাপড ইন। এমনকি তারা বললো যে যে জেলটাতে রাখা হয়েছে সেই লোহাগুলো মিলড্রেডের বাবার কারখানা থেকে আসা। তখন স্যার বুঝতে পারলো যে সমাজটাতেই রিচ মানুষরা নিজেদের নিয়মে আমাদেরকে বেঁধে রেখেছে, এমনকি আমাকে এই জেলটাও এদেরই লোহা দিয়ে তৈরি। তখন সে জেলটা ভাঙতে চাইলো। ইয়াং অ্যাকচুয়ালি বেন্ডস দ্য বার, ইয়াংকে এত গায়ের জোর, সে দুটো লোহা বাঁকিয়েও দিল, বাট হি ইজ রিস্টেন বাই দ্য গার্ডস, কিন্তু গার্ডরা এটা তাকে ভালো করে ধোলাই দিল, ভালো করে পিটে দিল, কাকে, ইয়াংকে।
এবার ছাড়া পেলো, জেল থেকে ছাড়া পেলো। এবার জেল থেকে ছাড়া পেয়ে ভদ্রস্থভাবে থাক, সোজা চলে গেল শ্রমিক সংগঠন WWI, বুঝতে পারলি, IWW-তে। ইয়াং ভিজিটস দ্য লোকাল IWW ইন সিন 7 বাট ইজ রিজেক্টেড বাই দ্য সেক্রেটারি। কিন্তু সেক্রেটারি তাকে আবার রিজেক্ট করে দিল। সেক্রেটারি কেন? হি ইজ সেক্রেটারি থিংস ইজ এ গভর্নমেন্ট স্পাই। যখনই কেউ কোনো শ্রমিক সংগঠনে ঢুকতে যায় তাকে দু একটা বেসিক প্রশ্ন করে, তোমার নাম কি, কোথায় থাকো, তুমি কেন জয়েন করতে চাইছো। আস্তে আস্তে আর একটা দুটো প্রশ্ন করলো, সাইন এমনিতেই হয়েছে। একেও জিজ্ঞেস করলো যে তুমি যে ধনীদের উপর বদলা নিতে চাও, কিভাবে বদলা নেবে? মানে আমরা শ্রমিক আন্দোলন করব, সংগঠন বৃদ্ধি করব এবং ধনী মানুষদের আমরা বাধ্য করব আমাদের স্যালারি বাড়াতে, এইটা করব, নাকি ওদের ফ্যাক্টরিতে বোম লাগিয়ে দেবো, ডিনামাইট লাগিয়ে দেবো? বলে হ্যাঁ বোম লাগিয়ে দেবো। ঠিক আছে, তখন বললো এই লোকটা বার করে আগে, ঠিক আছে, সাইকেও চলে এসছে, আমাদের সংগঠনটা ব্যান করে দেবে নালে, ঠিক আছে, গভর্নমেন্ট স্পাই ভাবলো ওকে বের করে দেবে। ইয়াংস র্যাডিক্যালিজম, ও তো র্যাডিক্যাল হয়ে গেছে পুরো, র্যাডিক্যাল মানে একদম সেই ঘোর এক্সট্রিমিস্ট হয়ে গেছে, আমাকে বদলা নিতেই হবে। উইলিংনেস টু বোথ ব্লো থিংস আপ, সব কিছু উড়িয়ে দিতে চাই। অ্যান্ড প্রি অকুপেশন উইথ দ্য বিলঙ্গিং মেক দেম সাসপিশিয়াস অফ হিম। ইয়াংক ইজ থ্রোন আউট অফ দ্য স্ট্রিট, ইয়াংকে তো অফিস থেকে ছুড়ে ফেলে দিল, সংগঠন থেকে ছুড়ে ফেলে দিল। ইয়াং স্পেন্ড দ্য নাইট ইন এ ব্যাটারি অ্যান্ড নেক্সট মর্নিং ভিজিটস টু মাঙ্কি হাউস অ্যান্ড জু। পরের দিন সে একটা চিড়িয়াখানায় গেল, ওখানে গরিলা ছিল, বুঝলি। সিন 8 ইয়াং অ্যাটেম্পস টু বিফ্রেন্ড এ এপ, ওখানে একটা সিম্পাঞ্জি ছিল, সিম্পাঞ্জি না গরিলা ছিল, জেলের মধ্যে আবদ্ধ, হাত ঝুলিয়ে বসছিল গরিলাটা, বুঝতে পারলি। ইয়াংকের মনে হলো এই গরিলাটার অবস্থা আর আমার অবস্থা একই, গরিলাটাও বিশাল পাওয়ারফুল, কিন্তু সমাজ ওকে কিরকম জেলে পুরে রেখেছে, আমিও বিশাল পাওয়ারফুল, কিন্তু সমাজ কিরকম আমার জন্য একটা অদৃশ্য জেল বানিয়ে রেখেছে, আমরা ভাই ভাই, ও বললো, বুঝতে পারলি। ইয়াং বিলিভস দ্যাট হি অ্যান্ড দ্য এ বিলংস টু দ্য সেম ক্লাব অ্যান্ড কলস হিম ব্রাদার, সে বললো তুই তো আমার ভাই, ইউ আর মাই ব্রাদার, ঠিক আছে। ইয়াং রিলিজেস দ্য গরিলা, ও গেল তো গেল, গরিলা খাঁচারে দিল খুলে, ইয়াং, বুঝতে পারলি। অ্যান্ড অ্যাপ্রোচেস দ্য এপ টু শেক হিজ হ্যান্ড, গরিলার খাঁচা খুলে দিল এবং তার সাথে হ্যান্ডশেক করতে গেল লোকটা, কে? ইয়াং, গরিলার খাঁচা খুলে দিল এবং তার সাথে হ্যান্ডশেক করতে গেল। দ্য গরিলা স্প্রিংস অন ইয়াং, গরিলা একটা ঝাঁপ দিল ইয়াংকের বুকের উপর, পুরো ঝাঁপ দিয়ে একদম লাফ দিয়ে দিল। অ্যান্ড ক্রাশ ইয়াং উইথ দ্য ম্যাসিভ আর্ম, এবং তার যে শক্ত শক্ত বাহুগুলো ছিল তো ইয়াংকে একদম দুমড়ে মুচড়ে দিল। অ্যান্ড দেন টস্ট ইয়াং ইনটু দ্য কেজ, তারপরে ইয়াংকে ছুড়ে দিল, নিয়ে দাঁত চিবাত চলে গেল গরিলাটা, ঠিক আছে। ইয়াং ডাইজ ইন গরিলাস কেজ, ইয়াং মরে গেল গরিলার খাঁচাতে। ইয়াং ছিল মডার্ন গরিলা, আর অরিজিনাল গরিলা হলো এনসিয়েন্ট গরিলা। তাহলে মডার্ন গরিলা মরে গেল এনসিয়েন্ট গরিলার হাত দিয়ে, বুঝতে পারলি কিনা? তা এইটা হলো হিয়ারি এপের সামারি মোটামুটি, আগে বলো বুঝতে পারলি কিনা? ক্লিয়ার? টাফ নয়, সহজই বটে। এবার ডিটেলস আমাদেরকে আসতে হবে, ক্লিয়ার? মানে লাইন বাই লাইন আসবো এরপর। আগে বলো সামারি ক্লিয়ার কিনা, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার কিনা? ওকে, দেখে নাও গাইস।